উৎপাদন পদ্ধতি তিনটে। এত পিডিএফ হয়ে গেছে না এখন তোমাদের পড়াতে পড়াতে, মানে পিডিএফ গুলো মানে খুঁজে বার করাই প্রবলেম হয়ে যাচ্ছে, খুঁজেই পাচ্ছিলাম না, কালকেই প্রিপেয়ার করেছি এটা। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে উৎপাদন পদ্ধতির তিনটি স্তর বা স্টেজেস অফ প্রোডাকশন। আমরা প্রোডাকশন পড়েছি, প্রোডাকশন কি করে হয়, প্রোডাকশনে এপি এমপি রিলেশন মানে অ্যাভারেজ গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের সম্পর্ক, মোট উৎপাদন রেখাতে কিভাবে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। আজকে এটা পড়ছি এটা যে উৎপাদন পদ্ধতি তিনটে স্তর, এটা ছোট কোয়েশ্চেন আসে। দেখো এখানে আমাদের এই রেখাটা কি, এটা হচ্ছে এপি রেখা বা গড় উৎপাদন রেখা, আর এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি রেখা। এখানে আমরা কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদন মাপছি, এখানে আমরা উৎপাদন মাপছি। এখানে দেখো আমাদের তিনটে ভাবে উৎপাদনটাকে ভাগ করা হয়েছে, একটা ওএম, একটা এম থেকে M1, একটা M1 থেকে M2, আর একটা হচ্ছে M2 এর পরবর্তী স্তর। এখানে প্রথমে আমরা ধরছি হচ্ছে ফার্স্ট স্টেজ বা প্রথম স্তর, সেটা হচ্ছে ও থেকে OM1 এই অবধি যে উৎপাদন হচ্ছে এটাকে আমরা উৎপাদনের ফার্স্ট স্টেজ বা প্রথম স্তর বলি। এখানে কি দেখা যায় যে এপি ম্যাক্সিমাম হয়ে থাকে, তারপর আস্তে আস্তে ফল করছে, এপি ম্যাক্সিমাম হচ্ছে, এটাতে এমপিটা ফল করছে, কিন্তু এপি কিন্তু অ্যাভারেজ প্রোডাক্ট বা গড় উৎপাদনটা সর্বোচ্চ হচ্ছে। আর কি দেখতে পাওয়া যায়, সেকেন্ড স্টেজ হচ্ছে কি M1 থেকে M2, এটাকে বলি আমরা সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় স্তর। এখানে এপি এমপি দুটোই ফল করে, দেখো M1 থেকে M2 মধ্যে এপিও ফল করছে, এমপিও ফল করছে। আর থার্ড স্টেজ হচ্ছে কি M2 এর পরবর্তী স্তর, যেখানে এমপিটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেজে কিন্তু এপি এমপি দুটোই ধনাত্মক থাকছে, কিন্তু থার্ড স্টেজে গিয়ে এমপিটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এই তিনটে স্তর আমাদের আলোচনা করবো। এবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চেনটা আসে যে উৎপাদক কোন স্তরে উৎপাদন করবে এবং কেন। তাহলে দেখো প্রথমে প্রথম স্টেজটা ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশন, এখানে দেখা যাচ্ছে যে আমাদের একে বলা হচ্ছে কি ক্রমবর্ধমান প্রতিদানের স্তর, যেটা আপ টু OM1 অবধি। স্টেজ অফ ইনক্রিজিং রিটার্নস, ইংলিশে বলে স্টেজ অফ ইনক্রিজিং রিটার্নস বা ক্রমবর্ধমান প্রতিদানের স্তর, মানে এখানে উৎপাদন ক্রমশ বাড়তে থাকে। দিস স্টেজ ইজ নট ইকোনমিক্যালি ডিজায়াবল অ্যাজ ফিক্সড ইনপুট ইজ নট ফুললি ইউটিলাইজড। এখানে উৎপাদনটা কেন বাড়ে, যত আমরা দেখা যাচ্ছে আমাদের জানতো উৎপাদনে দু ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে স্থির উপাদান, একটা হচ্ছে পরিবর্তনীয় উপাদান। যেমন ধরো স্থির উপাদান হচ্ছে তোমার লেবার বা শ্রম, এবং পরিবর্তনীয় উপাদান হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, সেটা মেশিন জাতীয় জিনিস কিছু ধরতে পারে। এবার ধরো প্রথমে OM1 স্তরে যদি 10টা লেবার শুধু হাতে একটা কাজ করে, যতটা উৎপাদন পাবে তার বদলে যদি তারা একটা মেশিন ইউজ করে তার চেয়ে উৎপাদন বেশি পাবে। যেমন ধরো দুজন লেবার তারা হাতে করে ধান কাটছে বা মাটি কোপাচ্ছে, ধানের জমি তৈরি করছে, তাহলে ধানের জমি যে তৈরি করছে হাতে করে, তাতে অনেক সময় বেশি লাগছে এবং তার জন্য উৎপাদন অত বেশি হচ্ছে না। কিন্তু যে ট্র্যাক্টর ইউজ করে বা একটা মেশিন ইউজ করে তখন সে উৎপাদনটা বেশি পাবে। তাই দেখা যাচ্ছে কি এই যে প্রথম স্তর, এই প্রথম স্তরে মেশিন ইউজ করার জন্য বা দুটো উপাদানকেই ব্যবহার করার জন্য প্রথমে উৎপাদন বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে কিন্তু এখানে এটা কিন্তু উৎপাদন করে না, কেন, যে সম্পূর্ণ পরিমাণে যেটা ফিক্সড ইনপুট বা ক্যাপিটাল বা মূলধনটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করা যায় না। এই স্তর ছাড়ার জন্য কি অর্থনৈতিক দিক থেকে কাম্য না, কারণ স্থির উপাদান এখানে সম্পূর্ণ সদ্ব্যবহার হয় না। দিস স্টেজ ইজ নট ইকোনমিক্যালি ডিজায়াবল অ্যাজ ফিক্সড ইনপুট ইজ নট ফুললি ইউটিলাইজড। তাহলে কোথায় যাবে, ওটা উৎপাদন বাড়তে 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 পৌঁছবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তর হচ্ছে M1 M2। এই যে দেখো দ্বিতীয় স্তরের ছবি, এই দ্বিতীয় স্তরে এখান থেকে উৎপাদন দেখো এমপি তে উৎপাদন বেড়ে বেড়ে M1 স্তরে যে পৌঁছবে তখন আমরা দ্বিতীয় স্তর শুরু হচ্ছে। এই স্তরে দেখা যাচ্ছে এপি এমপি দুটোই ফল করছে। এখানে এরপরে যাচ্ছে তৃতীয় স্তর M2 পরবর্তী স্তর। এখানে যেহেতু এমপিটা ঋণাত্মক হয়ে যাচ্ছে তাই উৎপাদন এই স্তরে গেলে কমে যাবে। এখানে মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হয়ে যাওয়ার জন্য আমরা জানি কি টোটাল প্রোডাক্ট ফল করে, তাই এখানে ইনপুট বাড়লেও উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। তাই এই স্তরে কখনো তৃতীয় স্তরে কখনো কোনো উৎপাদন করবে না। তাহলে প্রথম স্তরে উৎপাদন করবে না, তৃতীয় স্তরে উৎপাদন করবে না, তাহলে কোথায় উৎপাদন করবে,
উৎপাদন করবে হচ্ছে M1 M2 বা দ্বিতীয় স্তরে। সেকেন্ড স্টেজ অফ ডিক্রিজিং অ্যাভারেজ রিটার্ন, একে বলা হচ্ছে কি ক্রম হ্রাসমান প্রতিদানের স্তর বা স্টেজ অফ ডিক্রিজিং অ্যাভারেজ রিটার্নস। এখানে এপিএমপি ফল করে, কিন্তু দ্য এপিএমপি ডিক্রিজেস অ্যাজ ইনপুট ইনক্রিজেস। যত এপিএমপি ফল করবে, ইনপুট বাড়তে বাড়তে এপি আর এমপি ফল করবে। এইটাকেই বলছে পরবর্তী স্তরটাকে বলছে ক্রমহ্রাসমান প্রতিদানের স্তরটা হলো। এবার হচ্ছে এই যে দ্বিতীয় স্তরটায় প্রথম স্তরে দেখা যাচ্ছে কি ইনপুট ইনক্রিজেস প্রোডাকশন ইনক্রিজেস। যখন ইনপুট বাড়াচ্ছি বা উৎপাদন বাড়াচ্ছি, উৎপাদন বাড়ছে। ফুল ইউটিলাইজেশন অফ ফিক্সড ইনপুট ইজ নট পসিবল, স্থির উপাদানের সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না। এখন তাহলে প্রথম স্তরেও ফার্ম উৎপাদন করবে না, তৃতীয় স্তরেও কেন উৎপাদন করবে না? তৃতীয় স্তরে দেখা যাচ্ছে এমপি ফল করছে, এমপি ফল করার জন্য এখানে উৎপাদন হ্রাস পাবে বা প্রোডাকশন ডিক্রিজ করবে। তাই ফার্ম সবসময় কোন স্তরে উৎপাদন করবে? ফার্ম সবসময় উৎপাদন করবে হচ্ছে দ্বিতীয় স্তরে। ইট উইল প্রডিউস অ্যাট দ্য সেকেন্ড স্টেজ, ইকোনমিক স্টেজ, অর্থনৈতিক স্তর বলে। তাই দ্বিতীয় স্তরে উৎপাদন করবে, একে আমরা কি বলি? অর্থনৈতিক স্তর বা ইকোনমিক স্টেজ। তাহলে এই তিনটি স্তরের মধ্যে ফার্ম উৎপাদন করবে দ্বিতীয় স্তরে। ঠিক আছে এইটুকু? হ্যালো হ্যালো, ঠিক আছে। একটু বুঝতে পারছো তো? আমি একটু মেটেরিয়াল দিয়ে দেবো, সোজা এগুলো শক্ত না। আচ্ছা, এর পরবর্তী আমি যাচ্ছি। দেরি হলো কি, আমি এটাই খুঁজে বা পিডিএফটা খুঁজেই পাচ্ছিলাম না, মানে এত পিডিএফ হয়ে গেছে ড্রাইভে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রত্যেক দিনই তো একটা একটা ইউজ হচ্ছে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে সমোৎপাদন রেখা, সম উৎপাদন বা আইসোকোয়ান্ট। এখানে কি বলে? আইসোকোয়ান্ট হচ্ছে এমন কতগুলো বিন্দুর সঞ্চার পথ যেখানে যেই প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান হবে। It is a locus of those points, actually the locus of those combinations of capital and labor or inputs at which the production is maximum. আইসোকোয়ান্ট হচ্ছে এমন কতগুলো ক্যাপিটাল মূলধন এবং শ্রমের এমন কতগুলো সম্মিলনের সঞ্চার পথ যেখানে উপাদানটা সর্বোচ্চ হচ্ছে। দেখো এখানে ছবিটা, এখানে আমরা x1 মাপছি হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর x2 বা উপাদান x2 মাপছি হচ্ছে y অ্যাক্সিসে। এখানে a b c d এখানে কতগুলো পয়েন্ট আছে, একটা রেখা আছে, রেখাটাকে আমরা কি বলছি? Q0 বা আইসোকোয়ান্ট। এখানে a বিন্দু তো যেটুকু, ধরো এখানে 4 ইউনিট x2 লাগছে, 1 ইউনিট x1 লাগছে, টোটাল লাগছে কত? 5 ইউনিট। আবার দেখা যাবে b তে গিয়েও 3 ইউনিট x2 লাগছে, 2 ইউনিট x1 লাগছে। c তে গিয়ে x2 কমে গিয়ে দেখা হলো 2 ইউনিট x2 লাগছে, 3 ইউনিট x1 লাগছে। আর d তে গিয়ে দেখা যাচ্ছে কি 1 ইউনিট x2 লাগছে আর 5 ইউনিট 4 ইউনিটস x1 লাগছে। তাহলে কি বিভিন্ন রকম যে কম্বিনেশন গুলো করলাম, 4 + 1 ও 5, আবার 2 + 3 ও হচ্ছে 5, আবার 3 + 2 ও 5, 1 + 4 ও 5। তাহলে ডিফারেন্ট যে কম্বিনেশন অফ ইনপুটস বা বিভিন্ন উপাদানের যে সম্মিলন, এগুলো কিন্তু সবকটাই একই আউটপুট দিচ্ছে, সেটা হচ্ছে 5। এই পয়েন্টগুলোকে যোগ করে আমরা কি পাচ্ছি? একটা সমোৎপাদন রেখা বা আইসোকোয়ান্ট পাচ্ছি। তাহলে আইসোকোয়ান্টটা অ্যাকচুয়ালি কি? আমরা উৎপাদন অপেক্ষক করেছি Q0 = F1 x2। এই উৎপাদন অপেক্ষককে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি বা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? একটা আইসোকোয়ান্ট পাবো। বোঝা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, একবার রিপ্লাই করো, নেটটা গন্ডগোল। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। বুঝতে পারছো তো? এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে হ্যাঁ, পেরেছি। এটা সোজা। তো তোমার ইনডিফারেন্স কাপ পড়া আছে তো? হয়নি? মানে নিরপেক্ষ রেখা পড়েছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে অনেকটা এটা। হ্যাঁ, আচ্ছা, এবারে যে লোকাস অফ ডিফারেন্ট পয়েন্টস অফ কম্বিনেশন x1 x2 মানে শ্রম বা মূলধন বিভিন্ন সমন্বয় থেকে আমরা আইসোকোয়ান্ট পাচ্ছি। এবার হচ্ছে আইসোকোয়ান্টের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আইসোকোয়ান্টস বা সমোৎপাদন রেখার বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে কি ডান দিকে নিম্নমুখী রেখা, ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট। এ দেখো এখান থেকে শুরু হচ্ছে, এটা কোন দিক? ডান দিক। ডান দিকে আস্তে আস্তে নিচের দিকে নামছে, তার মানে ডান দিকে নিম্নমুখী রেখা। কি করে বুঝবো আমরা এটা?
দেখো এখান থেকে এ থেকে বি বিন্দু যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথমে দেখো এখানে আমরা এক্স অ্যাক্সিসে x1 ইনপুট মেজার করছি, ওয়াই অ্যাক্সিসে আমরা x2 ইনপুট মেজার করছি। যদি এ থেকে বি বিন্দুতে ক্রমশ যাই, তাহলে দেখো n থেকে n1 আসছে, এইটুকু আমাদের x2 কমে যাচ্ছে, এইটুকু কমলো তো x2, এ থেকে বি তে যাচ্ছি। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, হ্যাঁ এখান বুঝতে থেকে পারছি। এইটুকু হচ্ছে, একটু রেসপন্ড করো, হ্যাঁ স্পিকার খোলা রাখো, অসুবিধা হবে না, বন্ধ করে রাখতে হবে না। n থেকে n1 আমরা x2 কমে যাচ্ছে, আবার যখন আমরা b তে যাচ্ছি m থেকে m1 পরিমাণ x1 বাড়ছে। তাহলে কতটা, তাহলে x2 ডিক্রিজ বাই ac, ac হচ্ছে এই যে a থেকে c, সেটা হচ্ছে কত n n1, আর x1 ডিক্রিজ বাই cb, এটা হচ্ছে m থেকে m1, এই যে m থেকে m1 এইটুকু ইনক্রিজ করছে cb। তাহলে আমরা কি করতে পারি, এবার bc হচ্ছে কি কমছে, বিসি কমছে হচ্ছে x1। এবার প্রান্তিক উৎপাদন mp1 মানে কি, x1 এর প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে এক ইউনিটের জন্য যতটা x1 কমবে সেটা হচ্ছে x1 এর প্রান্তিক উৎপাদন, বাড়বে বা কমবে। তেমনি mp2 হচ্ছে x2 এর প্রান্তিক উৎপাদন, যেটা এক ইউনিটের জন্য x2 বাড়বে বা কমবে। তাহলে টোটাল বিসি ইউনিটের জন্য কতটা x1 কমছে, বিসি ইন্টু mp1, বিসি ইন্টু mp1 এটা হচ্ছে কি টোটাল বিসি ইউনিটের জন্য x1 কমছে, আর এসি ইন্টু mp2 এটা হচ্ছে কি এসি, এটা হচ্ছে বিসি ইউনিটের জন্য x1 বাড়ছে, x1টা বাড়ছে আর x2টা কমছে, এটা mp2 ইন্টু এসি টোটাল, এটা হচ্ছে তোমার x2টা কমছে। তো এই দুটো সমান হবে, মানে যতটুকু x1 কমবে ঠিক ততটুকুই x2 বাড়বে, তাহলেই তো আমরা একই সমুৎপাদন রেখা বা আইসোকান্টের উপর থাকতে পারবো। তাহলে হচ্ছে কি, তাই mp1 ইন্টু বিসি মানে x1 এর বৃদ্ধি, এটা হচ্ছে তোমার mp2 ইন্টু এসি হচ্ছে x2 হ্রাস। এই দুটোকে সমান করেছি, সমান করে আমরা দেখো রেশিও করছি এসি বাই বিসি ইকুয়াল টু mp1 বাই mp2, এসি বাই বিসি mp1 বাই mp2, mp1 বাই mp2 এটাকে আমরা কি বলি, সমুৎপাদন রেখার ঢাল, সমুৎপাদন রেখার ঢাল বা স্লোপ অফ দ্য আইসোপয়েন্ট, যেটা হচ্ছে কি না দুটো মার্জিনাল প্রোডাক্টের রেশিওর সঙ্গে সমান। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে এটা হচ্ছে কি, এটা সবসময় নেগেটিভ হয়, এখানে আমরা সাইন দিইনি, এখানে একটা সাইন মিস হয়ে গেছে, এখানে নেগেটিভ সাইন হবে একটা, কোন দিকটা নেগেটিভ হবে, এখানটা নেগেটিভ সাইন হবে, এই জায়গাটা, মানে যেহেতু mp2টা মানে এটা কমছে, যেহেতু x2 ইনপুটটা কমছে, তাই এখানে নেগেটিভ সাইন হবে, মাইনাস mp2 বাই mp1 বাই mp2, এটাকে আমরা কি বলি, সমুৎপাদন রেখার ঢাল, সেটা মাইনাস থাকার জন্য সবসময় এটা নেগেটিভ হয়। এগুলো সব বইতে আছে, তোমরা পেয়ে যাবে, দিয়ে দেবো ইয়ে করা, ছবি তুলে পাঠিয়ে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সমুৎপাদন রেখা উৎপত্তি স্থলের দিকে উত্তল। এ দেখো এটা হচ্ছে অরিজিন, অরিজিন বা এটাকে এখানে বলছে মূল বিন্দু, তাহলে সমুৎপাদন রেখা হচ্ছে কি মূল বিন্দুর দিকে উত্তল হচ্ছে। অরিজিনে দেখো এটা উত্তল মানে বলছো এই যে উঁচু মতো অংশ, এটাকে উত্তল বলে, তাহলে এই অংশ সমুৎপাদন রেখা সবসময় মূল বিন্দুর দিকে উত্তল হচ্ছে। নেক্সট হচ্ছে আইসোপয়েন্টস আর কনভেক্স টু দ্য অরিজিন। এটা কেন হচ্ছে, ডিউ টু ডিক্রিজিং এমআরটিএস মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এটা হচ্ছে কি ক্রমহ্রাসমান কারিগরি পরিবর্তনতার হার, এটা হচ্ছে ক্রমশ ডিক্রিজিং মানে এটা ফল করছে, কমছে, তার জন্য দেখা যাচ্ছে কি আইসোপয়েন্ট উৎপত্তি স্থলের দিকে মানে তোমার অরিজিন বা মূল বিন্দুর দিকে উত্তল হচ্ছে। তাহলে যদি কোয়েশ্চেন করে যে সমুৎপাদন রেখাগুলি মূল বিন্দুর দিকে উত্তল কেন, তাহলে তুমি কি লিখবে, যে এটা লিখবে ডিউ টু, যেহেতু ক্রমহ্রাসমান কারিগরি পরিবর্তন হার ক্রমশ কমছে, তার জন্য আইসোপয়েন্ট মূল বিন্দুর দিকে উত্তল হচ্ছে। এবার আছে হোয়াট ইজ এমআরটিএস। এমআরটিএস অ্যামাউন্ট অফ ইনপুট x2 দ্যাট ইজ স্যাক্রিফাইসড ইন অর্ডার টু গেইন অ্যাডিশনাল ইউনিট অফ x1। তাহলে কি এমআরটিএস কাকে বলছি আমরা, এক ইউনিট x1 অতিরিক্ত পাওয়ার জন্য যে পরিমাণ x2 কে আমাদের ত্যাগ করতে হচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে এমআরটিএস। এবার দেখো আমরা যদি এই ছবিটাতে যাই, এখানে দেখছি আমরা কি n1 পরিমাণ আমাদের x2 কে ত্যাগ করতে হচ্ছে, আর তার জন্য আমরা কতটা x1 পাচ্ছি, m1 পরিমাণ x1 পাচ্ছি। তাহলে n1 পরিমাণ x2 এর জন্য আমরা x1 পাচ্ছি m1 পরিমাণ, তাহলে এক ইউনিটের জন্য কতটা পাচ্ছি,
M1 ডিভাইডেড বাই N1। তাহলে 1 ইউনিটের জন্য আমরা কোনটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে এখানে আমরা করেছি MM1 ডিভাইডেড বাই N1। MM1 মানে BC আর N1 মানে AC। তাহলে এখানে আমরা লিখেছি যে BC AC বাই BC। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট MP1 বাই MP2 রেশিওর সঙ্গে সমান। তাহলে MRTSটা তাহলে কি হবে, MRTS হবে হচ্ছে MP1 বাই MP2 ইকুয়াল টু স্লোপ অফ দ্য আইসোপার, যেটা হচ্ছে কিনা নেগেটিভ। তাহলে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এটা হচ্ছে চরম মান, এখানে নেগেটিভ সাইনটা দেওয়া নেই, এখানে নেগেটিভ সাইন হবে। বইতে আমরা নেগেটিভ সাইনটা দেয়নি, খেয়াল করে নিয়ে যাও, নেগেটিভ সাইন দিতে হবে এখানে একটা। তাহলে অ্যাবসলিউট ভ্যালু চরম মান কি, যদি নেগেটিভ সাইনটাকে আমরা না ধরি তাহলে আমরা একটা চরম মান পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, তাহলে MRTS এর জন্য আইসোকোয়ান্ট হচ্ছে উৎপত্তি স্থলের দিকে উত্তল। যদি বলে যে সমুৎপাদন রেখা উৎপত্তি স্থলের দিকে বা অরিজিনের দিকে উত্তল কেন, তখন তুমি বলবে যে ক্রমহ্রাসমান কারিগরি পরিবর্তিত হারের জন্য সমুৎপাদন রেখা উৎপত্তি স্থলের দিকে উত্তল, এটুকু দিলেই হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে কি, হায়ার আইসোকোয়ান্ট রিপ্রেজেন্টস হায়ার লেভেল অফ প্রোডাকশন। উচ্চতর সমুৎপাদন রেখা উচ্চতর উৎপাদন নির্দেশ করে। এখানে দেখো কতগুলো সমুৎপাদন রেখা আছে, এখানে আমরা x1 মাপছি, এখানে x2 মাপছি। এটা হচ্ছে তোমার কি I0 I1 I2, যত উপরের দিকে উঠছি সমুৎপাদন রেখার উৎপাদন বাড়ছে। তার মানে কি, I0 তে সবচেয়ে কম উৎপাদন, লেস দ্যান I1 মানে I1 এর তার চেয়ে বেশি উৎপাদন, লেস দ্যান I2 মানে I2 তে তার চেয়ে বেশি উৎপাদন। মানে যত উপর দিকে ওঠা যায় তত সমুৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। এবং I2 থেকে I1 এ উৎপাদন কম, I1 এর থেকে I2 তে উৎপাদন কম। তাহলে যত নিচের দিকে নামবে সমুৎপাদন রেখা কম উৎপাদন নির্দেশ করবে। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। বুঝতে পারছো কি? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। বুঝতে পারছো? অসুবিধা হ্যাঁ আছে ম্যাম কি বুঝতে কোনো? অসুবিধা আছে কি না। কোনো? আসলে এখানে তো এটা আবার দিয়ে পিডিএফ করা, তো এটাতে ওই একটা মাইনাস বাদ গেলে মাইনাস, মানে ওটা এখন আর দিতে পারবো না, পরে আবার করে করতে হবে। শুধুই মনে রাখবে MP1 মাইনাস হবে। আমি যখন তোমাদের ছবি তুলে পাঠাবো বইতে মাইনাস সাইনটা দিয়ে দেবো, বুঝলে? বইতেও দেয়নি, আমিও কালকে খেয়াল করিনি, এখানে একটা মাইনাস সাইন হবে। আমি যখন ছবি তুলবো বইতে মাইনাস সাইনটা দিয়ে তোমাদের পিডিএফ পাঠাবো, তোমরা পিডিএফ এ ওটা বইতেও কারেকশন করে নিও। আচ্ছা, এবার গেল হচ্ছে হায়ার উৎপাদ। তাহলে এই হচ্ছে আইসোকোয়ান্টের। আর একটা আছে কি, দুটো সমুৎপাদন রেখা পরস্পরকে ছেদ করে না। টু আইসোকোয়ান্ট ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। সেটা কিভাবে আমরা প্রমাণ করব? দেখো এখানে একটা আইসোকোয়ান্ট আছে হচ্ছে I1, এটা একটা আইসোকোয়ান্ট, I0 একটা আইসোকোয়ান্ট, দুটো আইসোকোয়ান্ট আছে, এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। এবার আরেকটা পয়েন্ট আমরা নিচ্ছি C, আর I0 এর উপর একটা পয়েন্ট নিচ্ছে হচ্ছে B। এবার A থেকে যদি আমরা C তে যাই, এখানে আমরা যে আউটপুট বা উৎপাদন পাবো, C বিন্দুতেও একই উৎপাদন পাবো, কারণ দুটোই আইসোকোয়ান্ট I1 এর উপর অবস্থিত। প্রোডাকশন অ্যাট A, প্রোডাকশন অ্যাট C, উৎপাদন A তে ইকুয়াল টু উৎপাদন C তে। তাহলে C আর এর উৎপাদন সমান। আবার একইভাবে যদি আমরা A আর B কে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে কি A বিন্দুতে যে উৎপাদন পাবো B বিন্দুতে সে একই উৎপাদন পাবো, কেননা দুটোই I0 আইসোকোয়ান্টের উপর অবস্থিত। প্রোডাকশনে যে উৎপাদন A তে ইকুয়াল টু B তে উৎপাদন, প্রোডাকশন অ্যাট A ইকুয়াল টু প্রোডাকশন অ্যাট B, বাট C গ্রেটার দ্যান B। তাহলে C কিন্তু C আর B B থেকে বেশি কেন? কারণ আমরা জানি হায়ার আইসোকোয়ান্ট গিভস হায়ার লেভেল অফ প্রোডাকশন। উচ্চতর সমুৎপাদন রেখা উচ্চতর উৎপাদন দেয়। C B এর থেকে উচ্চতর সমুৎপাদন রেখা অবস্থিত, তাই C B এর থেকে উৎপাদন মানে বেশি। তা আমরা একদিকে বলছি A ইকুয়াল টু C, আরেকদিকে বলছি A ইকুয়াল টু B, তাহলে B ইকুয়াল টু C হবে। যদি A ইকুয়াল টু C হয় এবং A ইকুয়াল টু B হয়, তাহলে B ইকুয়াল টু C হবে। কিন্তু আবার C গ্রেটার দ্যান B বলছি কেন? যেহেতু C উচ্চতর সমুৎপাদন রেখায় অবস্থিত, I1 এ অবস্থিত। তো এটা কি, এই দুটো হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি, মানে দুটো মানে ঠিকঠাক মতো যুক্তি দেখাতে পারছে না। এটা একরকম বলছে, এটা একরকম। তাহলে এটাই ভুল যে আইসোকোয়ান্টরা কখনো নিজেদের ছেদ করে না, দুটো সমুৎপাদন রেখা কখনো নিজেদের ছেদ করে না, এটাই তাহলে ঠিক ধরে নিতে হবে। যদি ছেদ না করে, যদি প্যারালাল থাকে, তাহলে কিন্তু আমরা সবসময় মানে প্রমাণ করতে পারবো যে উচ্চতর আইসোকোয়ান্ট বা উচ্চতর সমুৎপাদন রেখা উচ্চতর প্রোডাকশনকে নির্দেশ করে। হায়ার আইসোকোয়ান্ট ইন্ডিকেটস দ্য হায়ার লেভেল অফ প্রোডাকশন। কিন্তু যদি ছেদ করে যায়, তখন দেখবো কি A ইকুয়াল টু C হচ্ছে, আবার A ইকুয়াল টু B হচ্ছে।
এ ইকুয়াল টু সি আর এ ইকুয়াল টু বি হলে তার আমরা বলতে পারবো কি বি ইকুয়াল টু সি, কিন্তু সি সবসময় বি এর থেকে বেশি, কারণ হায়ার আইসোকোয়ান্ট ইন্ডিকেটস হায়ার লেভেল অফ প্রোডাকশন। তাই এটা দুটো ক্ষমোৎপাদন রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে আচ্ছা, আগে পেরেছি। তাহলে এইটুকু থাকে, এটা আমার দিন 3 হুম। লাগবে পড়াতে, ছোট চ্যাপ্টার আছে, আর তাহলে তোমাদের মোটামুটি হয়ে গেল। সাপ্লাই কার বা শর্ট কোয়েশ্চেন গুলো দিয়ে দিলেই হয়ে যাবে সব চ্যাপ্টারে। ঠিক আছে, এইটুকু থাক তাহলে আজকে। হ্যাঁ, আমি মেটেরিয়ালটা আমি পড়িয়ে নিয়ে একসঙ্গে মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো, মানে এত ছোট ছোট পিডিএফ হয়ে যাচ্ছে না, পিডিএফ গুলোকে মানে এপাশ ওপাশ মানে বোঝা যাচ্ছে না কোনটা কি, ওই জন্য একসঙ্গে আমি ছবি তুলে মেটেরিয়াল পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি এই উইকের মধ্যে এটা শেষ করে দেবো। ওকে, তাহলে আমি ইয়ে করছি, লিভ করছি। হ্যাঁ, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।